শুরুতেই একটা খুব গভীর প্রশ্ন সামনে চলে আসে। আচ্ছা ভাবুন তো, যখন আমাদের মন বছরের পর বছর ধরে গড়ে ওঠা কোনো অভ্যাসের শৃঙ্খল ভাঙতে চায়, তখন আসলে ঠিক কী ঘটে? পর্নোগ্রাফি বা এই জাতীয় আসক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু প্রচণ্ড সাহসের একটা কাজ। তবে হ্যাঁ, শুরুটা কিন্তু একেবারেই সহজ হয় না। মনে হয় যেন ভেতরে একটা তুমুল ঝড় শুরু হয়েছে, তাই না? চলুন দেখি কেন এমনটা হয়। এই প্রাথমিক লড়াইয়ের পেছনের মূল বিজ্ঞানটা লুকিয়ে আছে ডোপামিনের মধ্যে। সহজ কথায়, এটা আমাদের ব্রেনের একটা অত্যন্ত শক্তিশালী রাসায়নিক। যখন হঠাৎ করে ওই তীব্র উদ্দীপনামূলক অভ্যাসগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন ব্রেন ওই পরিচিত ডোপামিনের জন্য আক্ষরিক অর্থেই হাহাকার করে ওঠে, বিশেষ করে প্রথম 48 থেকে 72 ঘন্টা। এই সময়টায় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাটা অসম্ভব কঠিন মনে হতে পারে, আর এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই সময়টাতে শরীর আর মনের মধ্যে যেন একটা নীরব যুদ্ধ চলতে থাকে। একদিকে শারীরিক অস্থিরতা, হঠাৎ করে ঘাম হওয়া, গা কাঁপা বা ভেতরে একটা অদ্ভুত ছটপটানি কাজ করা, আর অন্যদিকে মানসিক তীব্র আকাঙ্ক্ষা তো আছেই। আসলে শরীর তখন নিজেকে আবার আগের সেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে। রাতের বেলায় স্বপ্নদোষের মতো স্বাভাবিক ব্যাপারগুলো ঘটতে পারে এই সময়, কিন্তু এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। শরীর শুধু তার প্রাকৃতিক ভারসাম্যটা ফিরে পাওয়ার চেষ্টা করছে। তো এই যে একটা ঝড় চলছে, এর হাত থেকে মনকে বাঁচানো যাবে কিভাবে? এখানেই কাজ করবে প্রতিদিনের খুব সাধারণ কিছু রুটিন। প্রথম সপ্তাহটাতে না, ওই সব স্ক্রিন থেকে একদম দূরে থাকতে হবে যেগুলো ট্রিগার হিসেবে কাজ করে। ফোনে ডিজিটাল সেফগার্ড অন করে রাখা, বা ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে কয়েকদিনের জন্য একটা ব্রেক নেওয়া, এগুলো কিন্তু মনকে শান্ত রাখতে একটা দারুণ নিরাপদ আশ্রয় তৈরি করে দেয়। এরপর যখন দ্বিতীয় সপ্তাহটা শুরু হয়, তখন খুব চমৎকার একটা পরিবর্তন খেয়াল করা যায়। শুরুর দিকে সেই এলোমেলো ঝড়টা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। মনের ভেতর একটা অদ্ভুত গভীর প্রশান্তি কাজ করে, যা মনকে খুব আলতো করে জড়িয়ে রাখে। মনে হবে যেন শরীরের ভেতরে নতুন করে এনার্জি ফিরে আসছে, আর মাথার ভেতরে সেই ভারী জট পাকানো মেঘগুলো আস্তে আস্তে সরে গিয়ে আকাশটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই প্রশান্তিটা সবচেয়ে বেশি বোঝা যায় রাতের ঘুমের দিকে তাকালে। ওই যে শুরুর দিকের খণ্ডিত অস্থির রাতগুলো, সেগুলো ম্যাজিকের মতো বদলে যায়। তার জায়গা নেয় একদম গভীর শান্তির একটা ঘুম। আর এটা কিন্তু সাধারণ কোনো বিশ্রাম নয়, বরং এই ঘুমের মাধ্যমে শরীরের ভেতরে এক গভীর নিরাময় বা হিলিং প্রসেস চলতে থাকে। এই শান্ত ঘুমটাই শরীরকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার মূল ভিত্তিটা তৈরি করে দেয়। চলুন এবার একটা খুব ইন্টারেস্টিং তথ্য জেনে নিই। সেটা হলো 30 সংখ্যাটা। গবেষণায় দেখা গেছে এই দ্বিতীয় সপ্তাহের দিকে এসে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বা ফিজিক্যাল এনার্জি প্রায় 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। ভাবা যায়, এটা শরীরের ভেতরে এক অবিশ্বাস্য নতুন জীবনী শক্তির জন্ম দেয়। আর এই এনার্জিটা হারিয়ে যাওয়ার মতো কিছু নয়, একটু যত্ন নিলে এটাকে স্থায়ী একটা শক্তিতে রূপ দেওয়া সম্ভব। কিন্তু এই নতুন পাওয়া প্রাণশক্তিটাকে ধরে রাখা যাবে কিভাবে? এখানেই মননশীলতা বা মাইন্ডফুলনেসের প্র্যাকটিসগুলো জাদুর মতো কাজ করে। প্রতিদিনের খুব সাধারণ কিছু রুটিন এই স্থিতিশীলতার বীজ বপন করতে সাহায্য করে। যেমন ধরুন, দিনের কিছুটা সময় একটু চুপচাপ মেডিটেশন করা, একটু যোগা, অথবা সুন্দর একটা গল্পের বই পড়া। এই ছোট ছোট কাজগুলোই ওই অস্থির মনটাকে শান্ত করে আর মনোযোগকে খুব সুন্দর পজিটিভ চিন্তার দিকে ঘুরিয়ে দেয়। এরপর তৃতীয় আর চতুর্থ সপ্তাহে পৌঁছানোর পর মানসিকতায় এমন একটা বিশাল পরিবর্তন আসে, যা হয়তো আগে কল্পনাই করা যায়নি। ঠিক যেমনটা বলা হয়ে থাকে, এক সম্পূর্ণ নতুন ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটতে শুরু করে। ভেতরের মানুষটা তখন অনেক বেশি স্থির, আত্মবিশ্বাসী আর শান্ত হয়ে ওঠে। প্রথম সপ্তাহের সেই ছটফটে বিক্ষিপ্ত মানুষটার জায়গায় আবিষ্কার করা যায় একদম দৃঢ় আর আত্মনিয়ন্ত্রিত এক নতুন সত্তাকে। ব্রেইনের এই ক্লিয়ারেন্স বা স্বচ্ছতাটা কিভাবে কাজ করে সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। আগের সেই বিক্ষিপ্ত আর এলোমেলো আবেগগুলো তখন পুরোপুরি উধাও। তার জায়গা নেয় একেবারে নিরবিচ্ছিন্ন গভীর মনোযোগ। সেটা পড়াশোনা হোক বা অফিসের কাজ, যে কোনো জায়গায় একেবারে ফোকাস থাকাটা খুব সহজ হয়ে যায়। এমন একটা ডিপ কনসেন্ট্রেশন ফিরে আসে, যা হয়তো অনেক বছর ধরেই অনুভব করা হয়নি। শুধু মন নয়, মনের এই স্বচ্ছতার পাশাপাশি শরীরও কিন্তু একটা দারুণ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। একটু আগে যে হরমোন বৃদ্ধির কথা বলছিলাম,
সেটার প্রভাবে সময়ের সাথে সাথে পেশি এবং হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটিও বাড়তে থাকে। অর্থাৎ মন যেমন ভেতর থেকে শান্ত ও ফোকাসড হচ্ছে, শরীরও ঠিক তেমনি নিজের একটা শক্তিশালী ভিত্তি গড়ে তুলছে। এটা একদম কমপ্লিট একটা প্যাকেজ। তো এই যে এত সুন্দর একটা আত্মনিয়ন্ত্রণ অর্জিত হলো, এটাকে স্থায়ী রূপ দেওয়া যায় কিভাবে? এর জন্য শেষ দিকের সপ্তাহগুলোতে প্রকৃতির খুব সাধারণ কিছু উপাদানের সাথে যুক্ত হওয়াটা জরুরি। যেমন ঠান্ডা পানি দিয়ে গোসল করা, নিয়মিত একটু ব্যায়াম করা বা খোলা বাতাসে কিছুটা সময় হাঁটা। এগুলো শুধু রুটিন কাজ নয়, এগুলো হলো মাইন্ডফুলনেসের এক একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার, যা এই সফলতাকে ধরে রাখবে আর মনকে কোনোভাবেই আর দুর্বল হতে দেবে না। এই পুরো জার্নিটাতে লেগে থাকার চূড়ান্ত পুরস্কারটা আসলে কি জানেন? এক পরম প্রশান্তি, একেবারে স্থায়ী আত্মিক প্রশান্তির আগমন। তখন শরীর আর মনের উপর এক নিরঙ্কুশ নিয়ন্ত্রণ চলে আসে। ওই যে পুরনো ক্ষতিকর অভ্যাসগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছা, ওটা চিরতরে মুছে যায়। আর ঠিক সেই শূন্যস্থানটায় জন্ম নেয় এক গভীর দীর্ঘস্থায়ী শান্তি, যা একেবারে নিজের ভেতর থেকে অনুভব করা যায়। তবে মজার ব্যাপার হলো, এই যাত্রা কিন্তু শুধু ওই 30 দিনেই শেষ হয়ে যায় না। যদি এই ধারাবাহিকতাটা ধরে রাখা যায়, তবে 6 থেকে 8 মাসের মাথায় গিয়ে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। অতিরিক্ত কৃত্রিম উদ্দীপনার কারণে ব্রেনের ভেতরের কার্যপ্রণালী বা ওয়ারিংয়ে যে পরিবর্তনগুলো হয়েছিল না, সেগুলো একদম পুরোপুরি রিসেট হয়ে যায়। মানে মস্তিষ্ক তার একেবারে প্রাকৃতিক আর সুস্থ অবস্থায় ফিরে আসে। এটা সত্যি মিরাকেলের মতো। আর তাই আজকের এই আলোচনার শেষে ঠিক এই ভাবনার জায়গাটিতেই এসে দাঁড়াতে হয়। মন যখন অবশেষে তার সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত হয়, তখন সে ঠিক কতটা উঁচুতে পৌঁছাতে পারে। আত্মনিয়ন্ত্রণের এই সুন্দর যাত্রাটা আমাদের সবার জন্যই উন্মুক্ত। আজকের এই গভীর আর অনুপ্রেরণামূলক বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই আলোচনার হৃদয়কে একটু স্পর্শ করে থাকে, তবে খুব বিনয়ের সাথে অনুরোধ করছি তাসফু 9 চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই বিশ্লেষণটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে নিজেদের ভাবনাগুলো শেয়ার করুন। চলুন সবাই একসাথে এই সুন্দর পরিবর্তনের পথে এগিয়ে যাই।